হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সার্ভিং সাবজেক্টের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা শুরু করছি। সার্ভিং খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো এই সার্ভে করার উদ্দেশ্য এই সাবজেক্টের মধ্যে আমাদেরকে দেখতে হবে। তো সার্ভিং ইজ দি ফার্স্ট স্টেপ ফর দি এক্সিকিউশন অফ এনি প্রজেক্ট। সার্ভিং হচ্ছে ফার্স্ট স্টেপ। Serving is the first step for the execution of any project. কোনো প্রজেক্টের সাকসেস নির্ভর করছে যদি আমরা সার্ভেটা অ্যাকুরেটলি করতে পারি এবং কমপ্লিট সার্ভে ওয়ার্ক যদি হয় তবেই আমার প্রজেক্টের সাকসেস নির্ভর করছে। তাহলে সার্ভে করতে গেলে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সার্ভে ওয়ার্কসটার মধ্যে যেন কোনো এরর না থাকে বা এররের পরিমাণ একদম কম থাকে, এটুকুই খেয়াল করতে হবে। তো সার্ভে ডেফিনেশনটা কি? সার্ভিং is the art of making measurements and determining the relative position। কথাটার মধ্যে জোর দেবে রিলেটিভ পজিশনস অফ পয়েন্টস or objects on earth surface, তো সার্ভিং ইজ দি আর্ট অফ মেকিং মেজারমেন্টস নেওয়ার একটা আর্ট হচ্ছে সার্ভে। এবং সার্ভের মূল উদ্দেশ্য কি কারণে সার্ভেটা করছি? টু ফাইন্ড আউট রিলেটিভ পজিশনস অফ পয়েন্টস অর অবজেক্ট। তাহলে কোনো লোকালিটির মধ্যে কোনো এরিয়ার মধ্যে যে বিভিন্ন ফিচার, ইট মে বি বিল্ডিং, রোডস, এভরিথিং, পন্ডস, কমিউনিটি, যা কিছুই না আছে ল্যান্ডের ওপরে, তার রিলেটিভ পজিশন আমাকে বের করতে হবে। আমি যদি গ্রাউন্ডে ওই রিলেটিভ পজিশনগুলো বের করে আসতে পারি, প্রত্যেকটা জিনিসের অবস্থান বুঝতে পারি, তাহলে সেটা এসে আমাদেরকে পেপারে ড্র করতে হবে। তাহলে সার্ভে করার মূল উদ্দেশ্য হচ্ছে রিলেটিভ পজিশন অফ পয়েন্টস অর অবজেক্ট টু ফাইন্ড করা, বের করা, তারপরে সেটা পেপারে ড্র করা। তো সার্ভিং কি হচ্ছে ব্যাপারটা? ইট ইজ দ্য প্রসেস অফ ডিটারমিনিং রিলেটিভ পজিশন অফ পয়েন্টস অন হরাইজন্টাল প্লেন। এক্ষেত্রে কী করছি? অন হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনে যখন আমি সার্ভে করছি, দ্যাট ফ্ল্যাট হরাইজন্টাল প্লেন, এই প্লেনের উপরে যখন সার্ভে করছি এবং সার্ভে করে যে ডিটেলস, যেটা আমি ডাটা যেটা কালেকশন করা হলো, সেটা যখন আমি পেপারে এসে ড্র করলাম, সেটাকে আমি বলছি, সেই টার্মটাকে বলছি সার্ভিং। এবার যদি এই সার্ভে যেটা করছি সেটা যদি ভার্টিক্যাল প্লেনে করা হয়, এটা যে একটা ভার্টিক্যাল প্লেন হয় হোয়াইট বোর্ডটা, এই ভার্টিক্যাল প্লেনে যদি করি সেটার টার্মটার নাম হয়ে যাবে লেভেলিং। তো লেভেলিং ইট ইজ দ্য প্রসেস of determining positions of points or objects on vertical plane। এই টার্মটার নাম হয়ে যাবে লেভেলিং। তো লেভেলিং ইজ এ পার্ট অফ সার্ভিং। সার্ভিংয়ের মধ্যে একটা পার্ট হচ্ছে লেভেলিং। লেভেলিংটা কোথায় করছি? ভার্টিক্যাল প্লেনে। এটা যদি একটা আমাদের ভার্টিক্যাল প্লেন হয় হোয়াইট বোর্ডটা, তাহলে সেই হোয়াইট বোর্ড এই পুরো প্লেনে
যখন কোনো অবজেক্ট বা বস্তুর অবস্থান ব্যাখ্যা করব তখন আমাদেরকে একটা রেফারেন্স ড্যাটাম লাইন লাগবে, যার রেসপেক্টে যদি কোনো বস্তু বা কোনো অবজেক্ট যদি তার ওপর দিকে অবস্থান করে তাহলে সেটা আমরা এলিভেশন বলবো, আর যদি তার ড্যাটাম লাইনের নিচে অবস্থান করে সেক্ষেত্রে ডিপ্রেশন অথবা গভীরতা, ডেপথে ওই অবজেক্টটা আছে সেটা আমরা বলতে পারবো। তাহলে একটা রেফারেন্স ড্যাটাম হওয়া চাই লেবেলিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটা ভার্টিক্যাল প্লেনে করছি। আর সার্ভেইংটা করছি আমরা হরাইজেন্টাল প্লেনের উপরে, সার্ভেইংটা করছি হরাইজেন্টাল প্লেনে আর লেবেলিংটা করছি ভার্টিক্যাল প্লেনে। তা আমাদের এটা বোঝা গেল যে সার্ভে বা লেবেলিং যাই হোক না কেন সেটা কিন্তু বস্তু বা অবজেক্টের রিলেটিভ পজিশন আমাকে বের করতে হচ্ছে। সেটা বের করার পর করবোটা কি, এবার উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি, যে সার্ভে করি বা লেবেলিং করি সেটা আমরা করব কিসের জন্য। প্রথমে তো বললাম সার্ভেটা ফার্স্ট স্টেপ ফর দ্য এক্সিকিউশন অফ এনি প্রজেক্ট, ইট মে বি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অর এনি প্রজেক্ট। কোনো প্রজেক্টের সাকসেস সার্ভের কত অ্যাকুরেট হচ্ছে সার্ভে প্রসেসটা সেটার উপরে নির্ভর করছে। তো অবজেক্ট কি করব সার্ভেটা করার পর, অবজেক্টস কি, টু প্রিপেয়ার আফটার সার্ভে ওয়ার্ক, টু প্রিপেয়ার এ ম্যাপ অর প্ল্যান। আমরা ম্যাপ অথবা প্ল্যান তৈরি করব। যেটুকু সার্ভে করে আমি ডিটেলস বা ডেটা আমি পেলাম কোনো এরিয়ার অথবা কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে, সেইটা আমরা এবার প্ল্যান অথবা ম্যাপ তৈরি করব। তো ম্যাপ কোন কোন জিনিসের ওপর হতে পারে আর প্ল্যান কি কি জিনিসের হতে পারে। ম্যাপ হচ্ছে যেমন মৌজা ম্যাপ, আমরা শুনে আছি যে কোনো লোকালিটির মৌজা ম্যাপ হয়, তো মৌজা ম্যাপ এক্ষেত্রে স্কেলটা স্মল স্কেল হবে, ছোট স্কেলে। আর প্ল্যানের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এটা কান্ট্রি ম্যাপও হতে পারে, সেক্ষেত্রেও স্মল স্কেল। আর প্ল্যান কিসের হতে পারে, সে বিল্ডিং প্ল্যানটা আমাদের লার্জ স্কেলে হবে। এই স্কেলের তুলনাতে লার্জ বলছি আমি, সেক্ষেত্রে এখানে স্কেলটা আমরা 1:100 ইউজ করি যখন কোনো সেকশনাল প্ল্যান করি বিল্ডিংয়ের। আর যখন কোনো আমরা মৌজা ম্যাপ করছি সেক্ষেত্রে 1:50,000 স্কেল ইউজ করা যেতে পারে। এবার স্কেলের কনসেপ্টে যদি আসি যে স্কেলটা কি, তো গ্রাউন্ডে যে ফিচার যেটা আমরা সার্ভে করলাম সেটা টু স্কেলে বা টু ডাইমেনশানে তো আমি পেপারে প্লট করতে পারি না, সেটাকে আমরা রিডিউস করতে হবে, ছোট করতে হবে, সেই জন্য আমরা স্কেলটা ইউজ করি। তাহলে কিভাবে স্কেল টাইপস আমাদের দেখা যেতে পারে, স্কেলের টাইপস, লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল। লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল। লার্জ স্কেল 1 সেন্টিমিটার টু 10 মিটার or less। আচ্ছা মিডিয়াম স্কেল 1 সেন্টিমিটার টু 10 মিটার থেকে 100 মিটার হতে পারে। স্মল স্কেল 1 সেন্টিমিটার টু 100 মিটার অর মোর হতে পারে। সেক্ষেত্রে ব্যাপারটা বুঝছি কি স্কেল, যে যখন আমি বলছি যে 1 সেন্টিমিটার টু 10 মিটার বা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার, এখানে বোঝার বিষয় হচ্ছে যে 10 মিটার যেটা গ্রাউন্ডে আছে সেই ডিস্টেন্সে যখন আমরা পেপারে প্লট করছি সেটা 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে। তো কি বলতে পারি স্কেল, তো স্কেল
10 মিটার অন গ্রাউন্ড is represented by 1 সেন্টিমিটার অন পেপার। তো গ্রাউন্ডে যে ডাইমেনশনটা 10 মিটার আছে সেটা পেপারে এসে 1 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেক্ষেত্রে স্কেলটা কি হচ্ছে, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার। এইভাবে প্রকাশ করি, এইভাবে প্রকাশ করলে আমরা এটাকে ইঞ্জিনিয়ার স্কেল বলছি। এইভাবে যদি প্রকাশ করি এটাকে আমরা ইঞ্জিনিয়ার স্কেল বলছি। আর যদি দুটো ইউনিটকে, এখানে দেখো ডিফারেন্স ইউনিট 1 সেন্টিমিটার 10 মিটার, তো ডিফারেন্স ইউনিট দুটো ইউনিটকেই যদি আমরা সেম ইউনিটে নিয়ে আসি তাহলে যেটা প্রকাশ করার যে সিস্টেমটা হবে সেইটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, দ্যাট ইজ আরএফ। সেটা হচ্ছে আরএফ, আরএফ অর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এই স্কেলটাকেই যদি আমরা সেম ইউনিটে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার, সেটাকে আমরা এইভাবে বলতে পারি আমরা স্কেলের কিন্তু টাইপ দেখলাম, লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল, এগুলোও টাইপ ইঞ্জিনিয়ার স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অ্যান্ড আমরা গ্রাফিক্যাল স্কেলও করতে পারি কাজটা। তো কি হচ্ছে এখানে, 1 সেন্টিমিটার 10 মিটার 1000 সেন্টিমিটার। তো দেখো দুটো ইউনিটই সেম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন প্রকাশ করবো কীভাবে, কেমন এক্সপ্রেস করছি, 1:1000 or you can write 1/1000। এইভাবে যদি আমরা প্রকাশ করি যে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর দ্যাট ইজ আরএফ, আরএফ অফ দ্য স্কেল, আর এইভাবে যদি প্রকাশ করি তো ইঞ্জিনিয়ার স্কেল। আশা করি তোমাদের স্কেলের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যদি কোনো তোমাদের সমস্যা থাকে, প্রবলেম থাকে, যে টপিকে আমি ভিডিও বানাবো, তোমাদের যে কোনো প্রবলেম নেই তোমরা আমাকে কমেন্ট সেকশানে মেসেজ কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আচ্ছা, তারপরে দেখো যে এই যে সার্ভিং, তার ক্লাসিফিকেশান কি, ক্লাসিফিকেশান কি, একটা ক্লাসিফিকেশানকে বলতে পারি আমরা প্রাইমারি ক্লাসিফিকেশান, প্রাইমারি ক্লাসিফিকেশান। তো প্রাইমারি ক্লাসিফিকেশানে সার্ভিংকে দুটো পার্টে আমরা ভাগ করেছি, এক প্লেন সার্ভিং অ্যান্ড জিওডেটিক, জিওডেটিক সার্ভিং, প্লেন সার্ভিং অ্যান্ড জিওডেটিক সার্ভিং। প্লেন সার্ভের ক্ষেত্রে কার্ভেচার অফ দ্য আর্থ, পৃথিবীর যে কার্ভেচার সেটাকে আমরা কনসিডার করছি না। সো কি বলতে পারি, কার্ভেচার অফ আর্থ ইজ নট কনসিডার্ড, বাট এক্ষেত্রে জিওডেটিক সার্ভের ক্ষেত্রে এটাকে আমরা কার্ভেচার অফ দ্য আর্থকে কনসিডার করছি। কার্ভেচার অফ আর্থকে কনসিডার করছি, এক্ষেত্রে কার্ভেচার আর্থ কনসিডার করছি না। পয়েন্টটা দেখো, কার্ভেচার অফ আর্থ ব্যাপারটা কি হলো, এক্ষেত্রে আর্থ সারফেসকে আমরা
প্লেন বলছি, কিন্তু এক্ষেত্রে আর্থ সারফেস কার্ভেচারে আছে, এইটা ধরেই কিন্তু আমরা সার্ভেটা করছি। কার্ভেচার, এক্ষেত্রে আর্থ সারফেসকে প্লেন ধরছি, দিস ইজ কার্ভ লাইন। কার্ভ লাইন জিওডিটিক সার্ভের ক্ষেত্রে আর্থের সারফেসকে আমরা কনসিডার করলাম কার্ভ, এক্ষেত্রে কিন্তু প্লেন। কোথায়? প্লেন সার্ভিংয়ের ক্ষেত্রে। প্লেন সার্ভিংয়ে স্মল এরিয়ার উপরে প্লেন সার্ভেটা কন্ডাক্ট করা হয়। স্মল এরিয়ার উপরে, স্মল এরিয়ার উপরে এই সার্ভেটা করা হয়। সেক্ষেত্রে এরিয়াটা লেস দ্যান 250 কিলোমিটার স্কোয়ার। আর এক্ষেত্রে অনেক বড় এরিয়ার উপরে সার্ভেটা করা হয় জিওডিটিক সার্ভে। এর গুরুত্ব অনেক বেশি। হাই প্রেসিশন ওয়ার্কসের ক্ষেত্রে জিওডিটিক সার্ভে আমরা করব। তো সেক্ষেত্রে সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট জিওডিটিক সার্ভে প্রসেসেই সার্ভে করে যে কোনো কাজ। আর আমাদের যখন স্টেট এজেন্সি কোনো সার্ভে করে, সে ইরিগেশন ডিপার্টমেন্ট হোক বা পিডব্লিউডি হোক, আমাদের যেইগুলো সার্ভে করা হয় স্টেট এজেন্সি দ্বারা, সেগুলো আমরা প্লেন সার্ভিং প্রসেসেই করি। একটাই কনসিডারেশন যে আর্থ সারফেসটা এখানে কিন্তু প্লেন, দ্যাট ইজ অল দ্য কার্ভ লাইন্স অন আর্থ ইজ স্টেট কনসিডার ইন কেস অফ প্লেন সার্ভে। কি বললাম? অল কার্ভ লাইন্স ইজ কনসিডার্ড স্টেট ইন কেস অফ প্লেন সার্ভে, কিন্তু ওখানে কিন্তু কার্ভ লাইনই কনসিডার করা হয়। তাহলে এরিয়াটা লার্জ এরিয়া, এরিয়া হচ্ছে লার্জ এরিয়া। থার্ড পয়েন্ট, লার্জ এরিয়া। এরিয়া কত? গ্রেটার দ্যান 250 কিলোমিটার স্কোয়ার। 4 নম্বর পয়েন্টে বলছি আমরা যে এক্ষেত্রে স্মল এরিয়ার উপরে যখন হচ্ছে, যখন আমরা কনসিডার করছি স্টেট, সো অল দ্য প্লাম লাইন্স ইন কেস অফ প্লেন সার্ভে ক্ষেত্রে অল দ্য প্লাম লাইন্স আর কনসিডার প্যারালাল টু ইচ আদার। প্লাম লাইন্স, প্লাম লাইন কি? ভার্টিক্যাল লাইন। তার মানে এটা যদি হরাইজন্টাল লাইন হয় ইন কেস অফ প্লেন সার্ভে ক্ষেত্রে, এটা যদি হরাইজন্টাল লাইন হয়, এ বি একটা যদি হরাইজন্টাল লাইন হয়, তাহলে বি পয়েন্টে যদি একটা ভার্টিক্যাল লাইন থাকে, এ পয়েন্টে যদি ভার্টিক্যাল লাইন থাকে, দ্যাট ইজ আমি প্লাম বাব দিয়ে যদি ভার্টিক্যালিটি মেনটেন করি, এ পয়েন্টে প্লাম বাব দিয়ে যদি ভার্টিক্যালিটি মেনটেন করি, দ্যাট ইজ প্লাম লাইন বলতে পারি। তাহলে অল দ্য প্লাম লাইন্স কনসিডার, এটাও প্লাম লাইন, এটাও প্লাম লাইন। তাহলে অল দ্য প্লাম লাইন কনসিডার ইন কেস অফ প্লেন সার্ভিং আর কনসিডার প্যারালাল টু ইচ আদার। কিন্তু যেহেতু জিওডিটিক সার্ভে লার্জ এরিয়ার উপর হয়, সেক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা? দ্য ডিরেকশন অফ দ্য প্লাম লাইন্স আর কনভার্জিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। কীভাবে হলো? দেখো, যেহেতু অনেক বড় এরিয়ার উপর হচ্ছে, তা ডিস্টেন্স যদি অনেক বড় হয় আর কার্ভেচার অফ দ্য আর্থ কনসিডার করার বিষয় থাকে, তাহলে এইখানে যদি বি পয়েন্ট হয়, এখানে যদি এ পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টে ট্যানজেন্ট টানলে হরাইজন্টাল লাইন পাই, বি পয়েন্টে ট্যানজেন্ট টানলে হরাইজন্টাল লাইন পাই। তো হরাইজন্টাল লাইনের সাথে ভার্টিক্যাল লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, দ্যাট ইজ এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আমার প্লাম লাইন। তাহলে হরাইজন্টাল লাইন, দিস ইজ লেভেল সারফেস, লেভেল সারফেস। সো লেভেল সারফেসের উপরে কোনো পয়েন্টে ট্যানজেন্টালে সেটা আমার হরাইজন্টাল প্লেন হয়, আর যে লাইন রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন। তা তার মধ্যে ভার্টিক্যাল লাইনটা ভার্টিক্যাল, অথবা আমরা প্লাম লাইনও বলতে পারি। আর ঠিক এক্ষেত্রেও তাই, বি পয়েন্ট থেকে একইভাবে যদি প্লাম লাইন নেমে আসে ভার্টিক্যালিটি মেনটেন করে, তাহলে কি হচ্ছে? একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, কনভার্জিং এট এ পয়েন্ট টুয়ার্ডস দ্য আর্থ। এটা কিন্তু দেখা গেল যে প্লাম লাইনগুলো মিলিত হচ্ছে, কিন্তু এখানে প্লাম লাইন কোনো দিন মিলিত হবে না, বিকজ অফ শর্ট ডিস্টেন্স। এবং এখানে কিন্তু স্টেট আমরা কনসিডার করে এগোচ্ছি যে আর্থ সারফেস প্লেন আর অল কার্ভ লাইন্স প্লেন
সরি স্টেট ইন কেস অফ প্লেন সার্ভিং। আর কিছু বেসিক ডিফারেন্স দেখা যেতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রাইমারি ডিভিশন অফ সার্ভিং, এই প্লেন সার্ভে আর জিওডেটিক সার্ভে কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো আমরা যদি লিনিয়ার মেজারমেন্ট লিনিয়ার মেজারমেন্টের ওপরে যে ডিফারেন্স করি প্লেন সার্ভিং আর জিওডেটিক সার্ভিং, তাহলে দেখা যাচ্ছে যে কার্ভেচার অফ দ্য আর্ক ইন কেস অফ জিওডেটিক সার্ভে, আর এই আর্কে যদি সাবটেন্ডেড কর্ড থাকে, কর্ড যদি পাই, তাহলে সেটা হচ্ছে ইন কেস অফ প্লেন সার্ভে, সাবটেন্ডেড কর্ড। তো লিনিয়ার মেজারমেন্টের উপরে প্লেন সার্ভিং জিওডেটিক সার্ভিং ডিফারেন্সটা দেখছি আমরা। যেহেতু এখানে কার্ভেচার অফ দ্য আর্ক কনসিডার করা হচ্ছে, তাহলে আর্কটা হচ্ছে জিওডেটিক সার্ভের ক্ষেত্রে, আর সাবটেন্ডেড কর্ড স্টেট কনসিডার করা হচ্ছে প্লেন সার্ভের ক্ষেত্রে। তার দেখা গেছে যে এই সাবটেন্ডেড কর্ডের লেন্থ যদি 18.2 কিলোমিটার হয়, সেটা জিওডেটিক সার্ভের ক্ষেত্রে ডিফারেন্সটা কি হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 18.2 কিলোমিটার প্লাস 0.1 মিটার। তাহলে এখানে যেটা 18.2 কিলোমিটার হচ্ছে স্টেটের জন্যে, ওইখানে আর্ক সেটা 0.1 মিটার বেশি হচ্ছে। এটা লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে এটা ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। আর অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে কী হবে? অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে ডিফারেন্সটা কীরকম পাবো? অ্যাঙ্গুলার মেজারমেন্টে যেহেতু প্লেন সার্ভিংয়ে 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু প্লেন ট্রায়াঙ্গেল। এ বি সি 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেল ফর্ম হলো, ইন কেস অফ প্লেন সার্ভিংয়ে সেটার ট্রায়াঙ্গেলটাকে আমরা বলছি প্লেন ট্রায়াঙ্গেল। এবং অ্যাঙ্গেলগুলো এবিসি অ্যাঙ্গেলগুলো প্লেন অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেলস ইন কেস অফ প্লেন সার্ভিংয়ে। তাহলে একটা নির্দিষ্ট এরিয়া, অ্যাঙ্গুলার মেজারমেন্টস আমরা করছি, এটা নির্দিষ্ট এরিয়া 195.5 কিলোমিটার স্কোয়ার। এই নির্দিষ্ট এরিয়ার উপরে কি ডিফারেন্স পাচ্ছি জিওডেটিক আর প্লেন সার্ভে? সামেশন অফ 3 অ্যাঙ্গেলস ইন কেস অফ প্লেন সার্ভিং, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু, we know that very well, the summation of 3 angles 180 degree. But in case of geodetic survey এরিয়াটা কিন্তু আমাদের ফিক্স 195.5 কিলোমিটার স্কোয়ার। সেক্ষেত্রে কি হচ্ছে যে এ বি সি 3টে পয়েন্ট দ্বারা যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো সেটা কিন্তু প্লেন ট্রায়াঙ্গেল নয়, এক্ষেত্রে এটা কিন্তু spherical triangle, and angle A, angle B, angle C all are spherical angles. तो डिफरेंस की डिफरेंस summation of angle A, B and angle C equal to 180 প্লাস 1 সেকেন্ড। তো আমরা দেখতে পেলাম অ্যাঙ্গুলার মেজারমেন্টে যদি করি নির্দিষ্ট এরিয়ার ওপরে, তাহলে এক্ষেত্রে সামেশন অফ অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে এক্ষেত্রে সামেশন অফ অ্যাঙ্গেল 180 প্লাস 1 সেকেন্ড হয়। এরপরে আমরা সেকেন্ডারি ক্লাসিফিকেশনটা দেখব সার্ভিংয়ের। সেকেন্ডারি ক্লাসিফিকেশন। নাও সেকেন্ডারি ক্লাসিফিকেশন
ইউ ক্যান সি ক্যাটাগরিক্যালি ভাগ করা হয়েছে মেথড ইউজড, ইনস্ট্রুমেন্ট ইউজড, বেসড অন অবজেক্টস অ্যান্ড বেসড অন নেচার অফ ফিল্ডস। বেসড অন মেথডসে 1 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গুলেশন, 2 নম্বরে ট্র্যাভার্সিং। ট্রায়াঙ্গুলেশন কি? কোনো ফিল্ডে যখন আমি সার্ভে করছি শুধুমাত্র আমরা লিনিয়ার মেজারমেন্টটাই করব, সেটা দিয়ে আমরা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ফর্ম করব। যে এরিয়া অথবা যে লোকালিটির আমরা সার্ভে করছি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ফর্ম করব। নো অ্যাঙ্গুলার মেজারমেন্টস, এক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার মেজারমেন্ট আমরা নেব না ইন কেস অফ চেন সার্ভে। চেন সার্ভে এটা ইন কেস অফ চেন সার্ভিংয়ের ক্ষেত্রে করা হয় ট্রায়াঙ্গুলেশন। বাট ইন কেস অফ ট্র্যাভার্সিংয়ের ক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গুলার মেজারমেন্টস অ্যান্ড লিনিয়ার মেজারমেন্টস দুটোই নেওয়া হয়। ট্র্যাভার্সিং আমরা ক্লোজ ট্র্যাভার্স, ওপেন ট্র্যাভার্স দুটোই করা হয়। তো ট্র্যাভার্সিং কি? ট্র্যাভার্সিং হচ্ছে সিরিজ অফ ট্র্যাভার্স লেগ বা কানেক্টেড লাইন্স, সিরিজ অফ ট্র্যাভার্স লেগ বা কানেক্টেড লাইন্স। এই অ্যাঙ্গেল থিটা অ্যান্ড দ্য লেন্থ AB সার্ভে লাইন, দিস ইজ দ্য নর্থ ডিরেকশন অ্যান্ড সার্ভে যে লাইন সেটা যখন আমরা মেজার করছি দ্যাট ইজ থিটা অ্যাঙ্গেল, সরি থিটা ফ্রম নর্থ, থিটা অ্যান্ড AB লাইন মেজার করছি। আবার যখন বি পয়েন্টে যাচ্ছি সেক্ষেত্রে আবার এই সার্ভে BC যে সার্ভে লাইন তার অ্যাঙ্গুলার মেজারমেন্ট নিচ্ছি ফ্রম নর্থ অ্যান্ড BC লিনিয়ার মেজারমেন্ট করছি। তাহলে ট্র্যাভার্সিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? ট্র্যাভার্সিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? অ্যাঙ্গুলার মেজারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার মেজারমেন্ট দুটোই নিচ্ছি। এক্ষেত্রে ওপেন ট্র্যাভার্স হতে পারে, ক্লোজ ট্র্যাভার্স হতে পারে। আমরা যেটা এইখানে ড্র করেছি সেটা ওপেন ট্র্যাভার্স। এটা তুমি মনে করতে পারো যে কোনো রিভারের ব্যাঙ্ক বরাবর যদি আমাকে সার্ভে করতে হয় সেক্ষেত্রে ওপেন ট্র্যাভার্স করতে হবে। আর যদি কোনো ক্লোজ এরিয়ার উপরে সার্ভে করতে হয় সেক্ষেত্রে আমাদের ক্লোজ ট্র্যাভার্স করতে হবে। তাহলে এটা ট্রায়াঙ্গুলেশন, ট্র্যাভার্সিং দুটো হয়ে গেল। নাও ইনস্ট্রুমেন্ট ইউজড, চেন সার্ভে। ইফ ইউ ইউজড চেন or tape for the purpose of serving, you can say this is chain serving. Now compass serving. Compass is an instrument for measuring angles. This is known as compass serving. If you use compass compass to determine the angular measurement, then সার্ভেটার নাম হবে কম্পাস সার্ভে। প্লেন টেবিল সার্ভে, প্লেন টেবিল সার্ভে হচ্ছে যে প্লটিং আর সার্ভে ওয়ার্কস একসাথেই চলবে, ফিল্ডেই চলবে, প্লটিংও চলবে এবং সার্ভে ওয়ার্কসও চলবে। সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। খুব সিম্পল মেথড প্লেন টেবিল সার্ভে। থিওডোলাইটের সাহায্যে আমরা যখন সার্ভে করব তখন তার নাম দেবো থিওডোলাইট সার্ভে। থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ভার্টিক্যাল মেজারমেন্ট, তারপরে ডিফ্লেকশন অ্যাঙ্গুলার হরাইজন্টাল অ্যাঙ্গেলস, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, ডিফ্লেকশন অ্যাঙ্গেল সবই আমরা থিওডোলাইটের সাহায্যে করতে পারি। তাই জন্য এটার নাম হচ্ছে থিওডোলাইট সার্ভিং। ট্যাকিওমেট্রিক সার্ভে, ট্যাকিওমিটার একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স আর হরাইজন্টাল ডিস্টেন্স দুটোই সাইমultaneously মাপতে পারি। নেক্সট হচ্ছে ফটোগ্রাফিক সার্ভে। ফটো তুলে যদি সার্ভে করা হয় স্যাটেলাইটের ইমেজ, দিস ইজ ফটোগ্রাফিক সার্ভে বেসড অন অবজেক্টস। জিওলজিক্যাল সার্ভে, জিওলজিক্যাল আর্টকাস্টে যে বিভিন্ন স্ট্যাটা আছে বা সারফেস সাবসারফেসের যে ফরমেশান সেইগুলোর জন্য যে সার্ভে আমরা করব সেটাকে বলতে পারি জিওলজিক্যাল সার্ভে। নেক্সট হচ্ছে মাইন সার্ভে। মাইন সার্ভে হচ্ছে ফর দ্য সার্চ অফ মিনারেলস। মাইন সার্ভে ফর দ্য সার্চ অফ মিনারেলস। এই যে মিনারেল, কোল, অয়েল, গোল্ড, যে এইগুলো যে খুঁজে পাওয়া বা এগুলো যে সার্ভে করে দেখা কোথায় আছে বা কোথায় থাকার সম্ভাবনা আছে, যে সার্ভের মধ্যে করব সেটা হচ্ছে মাইন সার্ভে। নেক্সট হচ্ছে মিলিটারি সার্ভে। মিলিটারি সার্ভে ফর দ্য পারপাস অফ মিলিটারির যে অ্যাকশনস, স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ অর ইউ ক্যান সে ডিফেন্সিভ, অফেন্সিভ, এই যে টোটাল যে স্ট্র্যাটেজি তৈরি হবে সেটা কিন্তু মিলিটারি সার্ভে করেই তারা এটা দেখবে। নেক্সট হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে। আর্কিওলজিক্যাল পুরনো ঐতিহাসিক যে ধ্বংসাবশেষ সেগুলো আনআর্থিং করা, রেলিক্স, ধ্বংসাবশেষ ঐতিহাসিক সেগুলো খোঁজে যে সার্ভে করা হয় সেটা হচ্ছে
archaeological surveying. Next, based on nature of field, land surveying, marine survey, astronomical survey. Land survey ফার্দার ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে 4টে ক্যাটাগরি: ট্রপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, সিটি সার্ভে, ইঞ্জিনিয়ারিং সার্ভে। ট্রপোগ্রাফিক্যাল সার্ভে ইজ টু ডিটারমাইন দ্য ন্যাচারাল ফিচার্স অফ দ্য কান্ট্রি, ন্যাচারাল ফিচার্স কোথায় কী আছে না আছে। নেক্সট হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে টু ডিটারমাইন দ্য বাউন্ডারিজ অফ বিল্ডিংস, হাউসেস, এস্টেটস, কোনো সম্পত্তি বাউন্ডারি বিল্ডিংয়ের বাউন্ডারি, হাউসের বাউন্ডারি, এসবের জন্য যে সার্ভে করা হবে সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা নাম দেওয়া হয়েছে। সিটি সার্ভে, সিটির ভিতরে যে সার্ভে করা হবে সিটি সার্ভে। সিটির ভিতরে যে সার্ভে করা সিটি সার্ভে। সিটি সার্ভেতে কী কী থাকবে? সিটি সার্ভে এমন থাকতে পারে ওয়াটার লাইন, ওয়াটারের যে ওয়াটার সাপ্লাই যে লাইন সেটা সার্ভে করা যেতে পারে। স্ট্রিটস, রাস্তাঘাটের উপরে যে সার্ভে করা যেতে পারে সেগুলো সবই সিটি সার্ভে ক্যাটাগরিতে থাকবে। নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেগুলো হয়, যেমন হাইওয়ে কনস্ট্রাকশন, হাইওয়ে, রেলওয়ে কনস্ট্রাকশন, সেগুলোর জন্য যে সার্ভে করা হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। সো এটা ল্যান্ড সার্ভের 4টে ক্যাটাগরি আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ম্যারিন সার্ভে। ফর দ্য পারপাস অফ নেভিগেশন, সমুদ্রের মধ্যে যে সার্ভে করা হবে সেটা হচ্ছে ম্যারিন সার্ভে। নেক্সট হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে মহাজাগতিক সম্পর্কিত যে সার্ভে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। গ্রহ নক্ষত্র নিয়ে যে সার্ভে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। এটা ছিল আমাদের সেকেন্ডারি ক্লাসিফিকেশন। এর আগে আমরা প্রাইমারি ক্লাসিফিকেশন বললাম, এটা সেকেন্ডারি ক্লাসিফিকেশন। এবার বেসিক প্রিন্সিপালস অফ সার্ভিংটা বোঝাবো। নাও বেসিক প্রিন্সিপালস অফ সার্ভিং। খুব মন দিয়ে দেখবে। 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। ব্যাপারটা কীরকম? সার্ভে যে কাজটা করতে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে হোল থেকে পার্টের মধ্যে আসতে, নট পার্ট টু হোল্ড। পার্ট টু হোলের দিকে আমরা কখনোই যাব না, হোল টু পার্ট করব। সো ব্যাপারটা কী হলো যে যখন কোনো লোকালিটি বা এরিয়ার মধ্যে আমি সার্ভে করব, প্রথম আমার উদ্দেশ্য হবে যে মেন কন্ট্রোল পয়েন্টস দিয়ে ওই পুরো এলাকাকে এনক্লোজ করব। এ, বি, সি 3টে পয়েন্ট দিয়ে পুরো এলাকাটা আমরা এনক্লোজ করছি। মেন কন্ট্রোল পয়েন্টস ABC। তাহলে ABC দিয়ে আমরা কি করলাম? একটা ওয়েল কন্ডিশনড ট্রায়াঙ্গেল ফর্ম করার চেষ্টা করলাম, যে ট্রায়াঙ্গেলের কোনো অ্যাঙ্গেলই 30 ডিগ্রি কম হবে না এবং 120 ডিগ্রির বেশি হবে না। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ফর্ম করে পুরো এলাকাটাকে এনক্লোজ করার চেষ্টা করলাম। সো কী হচ্ছে, A, B, C এই 3টে হলো মেন কন্ট্রোল পয়েন্টস, or you can say control points, or you can say main survey stations। এরপরে কি হবে যে যখন আমরা এটাকে এনক্লোজ করে নিলাম এবং এর মধ্যে যদি কোনো এরর থেকেও থাকে সেই এররটা অনেক মিনিমাম এরর, সেই এররটাকে আমরা এলিমিনেট করতে পারবো। কিন্তু যখন পার্ট টু হোল করব সেই এরর যদি ম্যাগনিফাইড হয় তাহলে ক্রমশ এররটা বেড়ে যাবে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো সার্ভে করব যেটা আমার মূল উদ্দেশ্য, সার্ভে করলেই তো হবে না, সার্ভেটাকে এরর যত কম করা যায় সেটাকে দেখতে হবে। প্রথমে একটা শব্দ বলেছিলাম, অ্যাকুরেট সার্ভে অ্যান্ড কমপ্লিশন অফ সার্ভের উপরেই কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের সাকসেস নির্ভর করছে। অতএব সার্ভে ওয়ার্কস হলেই হবে না, সার্ভে ওয়ার্কসটা এরর কম করার চেষ্টা করতে হবে। তো কম করতে গেলে কি করতে হবে? ফ্রম হোল টু পার্টে আমাকে সার্ভে করতে হবে। পুরো বাইরেটা আগে আমরা এনক্লোজ করে নিয়েছি ABC নিয়ে, একটা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ফর্ম করেছি। ফর্ম করার পরে প্রয়োজনে আরও ট্রায়াঙ্গেল ফর্ম করা যেতেই পারে, যদি আরও ডিটেলিং এর বাইরেও থাকে। সেক্ষেত্রে সবথেকে বড় লাইন যেটা একটা সার্ভে ওয়ার্কে সেটা হচ্ছে আমাদের বেস লাইন। The largest line of the survey work is known as baseline, AC।
তো বেসলাইনের কাছে চেষ্টা করতে হবে যে যখন কোনো ডিটেলসকে লোকেট করছি মেজারমেন্ট দিয়ে, সব থেকে ছোট মেজারমেন্টে যেন ওকে আমরা মেজারটা করতে পারি। তো বেসলাইনের কাছে যারা আছে তাদেরকে তো আমি অফসেট এর মাধ্যমে মেজারমেন্ট করতে পারলাম, কিন্তু যারা অনেক দূরে চলে গেছে সেক্ষেত্রে আমাদেরকে আরও লাইন ফর্ম করতে হবে। বি থেকে যদি এর উপরে লাইনটা নিই তাহলে এই লাইনটার নাম হবে চেক লাইন। ই হচ্ছে, এটা এমনও হতে পারে ডি থেকে এখানেও টানতে হতে পারে। সো ই অ্যান্ড এফ সাবস্টেশন, এ বি সি ডি যে কাজটা হবে সেটা কিন্তু খুব অ্যাকুরেটলি করতে হবে, কারণ ওখানে যেন আমার ভুলটা না হয়ে যায়, ভুল বা এরর যত একদম কম হয় সেটাকে দেখতে হবে। যদিও এরর যদি চলেও আসে সেটা আমাদেরকে এলিমিনেট করেই ভিতরে আসতে হবে। সো ইএফ হচ্ছে সাবস্টেশন, এবিসিডি হচ্ছে মেন কন্ট্রোল পয়েন্টস বা মেন সার্ভে স্টেশনস। এরপরে আরও পয়েন্ট নেওয়া যেতে পারে, T1 T2, সেক্ষেত্রে আমরা বলবো T1 T2 টাই স্টেশন। এই লাইনটার নাম হচ্ছে চেক লাইন। এই যে আমরা বিই টেনেছি এসির ওপরে, চেক লাইন। আর এক্ষুনি যেটা T1 T2কে কানেক্ট করলাম, দুটো অপোজিট সার্ভে লাইনে দেখো দুটো পয়েন্টকে যোগ করেছি যে লাইন, সেটা হচ্ছে টাই লাইন। ওকে, চেক লাইনের উদ্দেশ্য হচ্ছে টু চেক দ্য অ্যাকুরেসি অফ দ্য সার্ভে, আর টাই লাইন হচ্ছে টু লোকেট ইন্টেরিয়র ডিটেলস। তাহলে এই যে আমরা করলাম তার এর ভিতরে নিশ্চয়ই ডিটেলিং আছে। হতে পারে এখানে কোনো একটা বিল্ডিং আছে, হতে পারে এখানে কোনো একটা রাস্তা চলে গেছে, এটা হতে পারে এখানে কোনো পণ্ড থাকতে পারে, এই এলাকাতে কোনো একটা বাউন্ডারি লাইনও থাকতে পারে। যাই থাকুক না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে সবথেকে ছোট মেজারমেন্ট নিয়ে তাকে পজিশনটা তার দেখা। তারপরে এই যে তাহলে সার্ভে ওয়ার্ক যেটা আমরা করলাম সেটা কি করলাম, তাহলে ফ্রম হোল টু পার্টে এলাম, আস্তে আস্তে ভিতরে আসছি, তাহলে এররটা কিন্তু কম হচ্ছে। আদারওয়াইজ কি হবে, যে যদি আমরা পার্ট টু হলে যাই তাহলে কি হবে, স্মল এরর যদি করি আমরা, স্মল এরর্স গেট ম্যাগনিফাইড হয়ে যাবে, আস্তে আস্তে বেড়ে যাবে। if we work from part to whole, তাই এই প্রসেস আমাদের করা যাবে না, আমাদেরকে করতে হবে work from whole to part. This is the first principle of any survey work. Now second point, second point, to fix a new point, with respect to two known points, or you can say two known references. তো এই ব্যাপারটা কি, টু ফিক্স এ নিউ পয়েন্ট
or you can say, or to locate a new point with respect to বা অন্য দুটো রেফারেন্স পয়েন্টের সাহায্যে। এটা বুঝবো কী করে আমরা? সেক্ষেত্রে দুটো মেজারমেন্টস, টু মেজারমেন্টস কনসিস্ট অফ, দুটো মেজারমেন্ট, সেক্ষেত্রে এই যে কাজটা করব সেক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রসেস আমাদের লাগবে। কীরকম প্রসেস? তো টু মেজারমেন্ট কনসিস্ট অফ টু ডিস্টেন্সেস, এটা দিয়ে করতে পারি। দুটো ডিস্টেন্স দিয়ে আমরা একটা পয়েন্টকে লোকেট করতে পারি বা ফিক্স করতে পারি দুটো পয়েন্টের রেসপেক্টে, এটা হতে পারে। অথবা ওয়ান ডিস্টেন্স অ্যান্ড অ্যান অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল দিয়েও করতে পারি, একটা অ্যাঙ্গেল একটা ডিস্টেন্স দিয়ে, অর টু অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেল দিয়েও ফিক্স করতে পারি। তো এটা বুঝবো কী করে? এই ব্যাপারটা, এই যে বেসিক প্রিন্সিপালের সেকেন্ড যে পয়েন্টটা লিখলাম, এটা বুঝবো কী করে? দেখো তো কী করছি, ইন কেস অফ চেন সার্ভিংয়ের ক্ষেত্রে, এবি লাইনের এ আর বি পয়েন্টের দুটো পয়েন্ট আমার নোন পয়েন্ট, তো সি পয়েন্টকে যদি লোকেট করতে হয়, দিস ইজ দ্য নিউ পয়েন্ট। সেক্ষেত্রে বলা হচ্ছে চেন সার্ভের দুটো মেজারমেন্টের সাহায্যে করলে এটা ভালো হয়। আমি যদি এ থেকে সি এর ডিস্টেন্স মেজার করি তাহলে তার মধ্যে এরর থাকলেও থাকতে পারে, কিন্তু সি এর এক্স্যাক্ট লোকেশন ফিক্স আপ করতে গেলে আমাকে বি থেকেও সি এর ডিস্টেন্স মেজার করতে হবে। তাহলে কি বলছি, মেজার বিসি অ্যান্ড এসি, তবেই সি এর এক্স্যাক্ট লোকেশন হবে। এটা ইন কেস অফ চেন সার্ভে। আর অনেক মেথডে বলা যেতে পারে। দেখো ইন কেস অফ ট্র্যাভার্সিং, ট্র্যাভার্সিংয়ের ক্ষেত্রে কি করছি, ওই এ বি আমার নোন পয়েন্ট, সেক্ষেত্রে এ থেকে সি অ্যাঙ্গেল থিটা মেজার করছি, আর ডিস্টেন্স এ থেকে সি মেজার করছি, ইউ ক্যান সে এল মিটার, সাপোজ এল মিটার। তাহলে কি করলাম, মেজার অ্যাঙ্গেল থিটা অ্যান্ড এসি লিনিয়ার মেজারমেন্টটা নিলাম আর একটা অ্যাঙ্গেল নিলাম। এই দুটোর সাহায্যে, দুটো ইন্ডিপেন্ডেন্ট তাহলে প্রসেসের সাহায্যে আমরা সি পয়েন্টকে লোকেট করছি। তার মানে আমরা শুধু আগেরটাই করেছিলাম কি চেন সার্ভের ক্ষেত্রে প্রিভিয়াসলি করলাম দুটো ডিস্টেন্সের সাহায্যে, এখানে করছি একটা ডিস্টেন্স একটা অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাহায্যে। আর কীভাবে বুঝতে পারি, নাও ইন কেস অফ ট্রায়াঙ্গুলেশন, AB known point, C location is to be find out. So এখান থেকে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, এখান থেকে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, দ্যাট ইজ θ1 θ2, এখান থেকে অ্যাঙ্গেল মাপবো সি, বি থেকে অ্যাঙ্গেল মাপবো সিতে। তাহলে দুটো অ্যাঙ্গুলার মেজারমেন্ট সেক্ষেত্রে আমরা করলাম। তাহলে আমরা কী কী দেখলাম, প্রথমটাই দেখেছি দুটো মেজারমেন্টস, তারপরটাই দেখলাম একটা লিনিয়ার মেজারমেন্টস দ্যাট ইজ ডিস্টেন্সেস, আর একটা অ্যাঙ্গেল, আর এক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলের সাহায্যে। সো বলতে পারি মেজার θ1 অ্যান্ড θ2।
তাহলে এইভাবে করলে সি এর এক্স্যাক্ট লোকেশন পাওয়া যাবে। যদি শুধু এ থেকে অ্যাঙ্গুলার মেজারমেন্ট করতাম সির, তাহলে কিন্তু এরর হলেও হতে পারতো, কিন্তু এইভাবে যখন দুটো রেফারেন্স পয়েন্টের সাহায্যে থার্ড পয়েন্টকে বার করছি, সেক্ষেত্রে এররের সম্ভাবনা অনেক কমে গেল। তাহলে এটা ছিল আমাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্ভিং। বেসিক প্রিন্সিপাল অফ সার্ভিং। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী পড়লাম? আমরা দেখলাম ডেফিনেশন অফ সার্ভিং, অবজেক্ট অফ সার্ভিং, কী উদ্দেশ্যে সার্ভেটা করব। আমি আবার একটু ছোট্ট করে বলছি, সার্ভে নাথিং বাট এ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ পয়েন্টস, রিলেটিভ পজিশন অফ পয়েন্টস, আপেক্ষিক অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে সার্ভের কাজ। যখন আমরা হরাইজন্টাল প্লেনে করব, টার্মটার নাম দেবো সার্ভিং। যখন ভার্টিক্যাল প্লেনে করব, টার্মের নাম হবে লেভেলিং। অবজেক্ট দেখলাম, তারপরে ক্লাসিফিকেশান দেখলাম, প্রাইমারি ক্লাসিফিকেশান, সেকেন্ডারি ক্লাসিফিকেশান, এবং এখানে আমরা দেখলাম বেসিক প্রিন্সিপালস। তাহলে এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার সার্ভিং ইন্ট্রোডাকশান। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর কোন কোন বিষয়ে যদি কিছু আরও বলার বা ভিডিও করার দরকার থাকে সেটাও জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।